আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস তুই শুধু আমার উন্মাদনা, লেখিকা তাবাসসুম খাতুন, পর্ব সংখ্যা 14, ভয়েস বাই আরবি। জিহান নিজের রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সেই সময় মেহেরিমা তার রুমে ঢুকলো। মেহেরিমা গিয়ে জিহানের পাশে বসলো। জিহান বলল, কিছু লাগবে? মেহেরিমা ভ্রু কুঁচকে বলল, কিছু লাগা ছাড়া কি আমি আমার ছেলের রুমে আসতে পারবো না? জিহান বলল, হ্যাঁ আসতে পারবে, তবে কোনোদিন আসোনি তো, হুট করে আসলে তাই জিজ্ঞেস করলাম। মেহেরিমা একটু কেসে বলল, তুই বিয়ে করবি না? জিহান কাজ করতে করতে বলল, সময় হলে অবশ্যই করব। মেহেরিমা সিরিয়াস হয়ে বলল, তো সময়টা কবে হবে শুনি, বয়স তো কম হলো না। জিহান স্বাভাবিকভাবে বলল, মাত্র 29 বছর বয়স। মেহেরিমা বলল, 29 তোর কাছে মাত্র মনে হলো? জিহান বলল, হ্যাঁ অবশ্যই। মেহেরিমা এবার রাগান্বিত কণ্ঠে বলল, অবশ্যই না ছাই, বুড়ো হয়ে যাচ্ছিস তুই দিন দিন, মেয়ে খুঁজে পাবো না তো তোর জন্য। জিহান একইভাবে কাজ করতে করতে বলল, তোমাকে মেয়ে খুঁজতে হবে না। মেহেরিমা বলল, খুঁজতে হবে না মানে? আমি মা, আমার দায়িত্ব একটা লক্ষ্মী মেয়ে খুঁজে তোর সাথে বিয়ে দেওয়া। জিহান একটু বিরক্ত হয়ে বলল, উফ মা, তুমি যাও তো। মেহেরিমা নড়ল না, বরং বলল, যাবো মানে? আমি একটা সুন্দর মেয়ে পেয়েছি, ওর সাথে তোর বিয়ে দিব। খুব সুন্দর দেখতে, একদম তোর সাথে দারুণ মানাবে। জিহানের যেন রাগ হচ্ছে, ও গম্ভীর মুখে বলল, তুমি যাবে এই জায়গা থেকে? মেহরিমা বলল, তুই চিনিস ওকে, নামটা শোন। জিহান এবার জোরেই বলল, করবো না আমি বিয়ে, তুমি চলে যাও। মেহরিমা উঠে দাঁড়িয়ে বলল, আরো বুড়ো হবি, তবে মেয়ে পাবি না, যদি আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করিস। থাক তুই। বলে মেহরিমা বেরিয়ে যায়। তখনই দেখা গেল সিমির তখনই দেখা হলো সিমির সাথে। মেহরিমা সিমিকে ফিসফিস করে বলল, কিরে সিমি, জিহান তো বিয়ে করতে রাজিই হচ্ছে না, কি হবে? সিমি আশ্বাস দিয়ে বলল, একদম চিন্তা করো না, বিয়ে হবেই, তাও ওদের সম্মতিতেই। মেহেরিমা সিমির মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। সিমি এবার দরজার কাছে গিয়ে নক করে বলল, ভাই আসবো? জিহান দরজার দিকে তাকিয়ে দেখে সিমি। বলল, হুম। সিমি ভিতরে ঢুকলো। জিহান বসতে বলল, সিমি বসলো। সিমি কিছু বলতে যাবে কিন্তু পারছে না, অস্বস্তি লাগছে। যেইটা জিহান খেয়াল করে বলল, কিছু বলবি? সিমি জিভ দিয়ে ঠোঁট বেজিয়ে বলল, ইয়ে মানে কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। জিহান সিমিকে সাহস জুগিয়ে বলল, যেভাবে বলতে চাস সেইভাবেই শুরু কর। সিমি এবার একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি জানি ভাইয়া তুমি কেন সামুকে হুট করে বিয়ে করতে চাও, তবে ওর বিষয়ে জানা উচিত। ওর অতীত সম্পর্কে তোমার জানা উচিত, যেন পরবর্তীতে এই সব শুনে তাকে ছেড়ে দিতে না চাও। জিহান ল্যাপটপ রেখে সিমির দিকে তাকিয়ে বলল, কি অতীত? সিমি বলা ধরল, দুনিয়াতে ওর রক্তের বলতে কেউ নেই, না আছে বাবা মা আর না আছে ভাই বোন, আমরাই ওর সব। ও আমার আব্বুকে আব্বু মানে আর মাকে মা মানে। তোমরা জানো না এইসব, তবে সত্যি কথা বলতে সামু একজন ধর্ষিতা। সিমির গলা কাঁপছে কথা বলতে, তাও থামলো না, বলতে লাগলো, ধর্ষিতা শব্দ শুনে নিশ্চয়ই সামুকে খারাপ ভাবছো। ভাবো, সমস্যা নেই, তবে সত্যি যদি তুমি ওকে চাও, ওর অতীত সম্পর্কে শোনো। ওর বাড়ি সেই চট্টগ্রামে। এখান থেকে 10 বছর আগের কথা, সেই সময় নিশান ভাই বাংলাদেশ থেকে চলে গিয়েছে। সামুরা 2 ভাই বোন। ওর একটা ছোট ভাই ছিল 2 বছরের। ওরা একদিন ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় ঢাকার দিকে। ওর আব্বু ছিল সিআইডি অফিসার, যার দরুন অনেক শত্রু ছিল। ওদের গাড়িটাতে বোম ফিট করে রাখা হয়। সামুর বমি হচ্ছিল, তাই সে বাহিরে ছিল। সাথে তার আম্মুও ছিল। ওর ভাই কান্না করছিল। ওর আম্মু ভেতরে যায় সামুর কাছে পানি দিয়ে। ও হাতে মুখে পানি দিতে বসতে হুট করে জোরে শব্দ হলো। সামু ছিটকে পড়লে একটু দূরে। সে তাকিয়ে দেখলো তার বাবা মা ভাই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেক কান্না করেছে, কিন্তু পায়নি কাউকে সাহায্য হিসেবে। থামলো সিমি, কান্নারা তার গলায় পাকিয়ে আসছে। জিহান মনোযোগ সহকারে শুনছে সবকিছু। সিমি নিজেকে সামলিয়ে আবার বলতে শুরু করলো, ওদিকে যারা বোম ফিট করেছিল তারা ভাবছিল পরিবারের সবাই মারা গিয়েছে, তাই আড়াল থেকে বেরিয়ে আসছিল। কিন্তু তাদের ভুল ধারণা সামু বেঁচে আসে, কান্না করছে। মাত্র 9 বছর বয়সী সামু তখন। ওইখানে 2টা ছেলে ছিল। ওদের মধ্যে বাড়ে ওই ছোট্ট শিশুর প্রতি লালসা। দৈহিক চাহিদা বাড়ে, হামলিয়ে পড়ে সে ছোট্ট বাচ্চার উপর। নিয়ে যায় ঝোপের আড়ালে। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই 2 নরপশু। নিজের তৃষ্ণা মিটিয়ে ছেড়ে দেয়। এমন অবস্থা করে বেঁচে থাকার চান্স নেই। ওরা ভাবে হয়তো মরে যাবে, তাই ওভাবেই ফেলে চলে যায়। সিমি থামলো, কান্না করছে। ও বলতে পারছে না আর কিছু। জিহানের চোখেও তখন টলমল করছে পানি। পুরুষ জাতি হিসেবে নিজেকে নিজেরই ঘৃণা হচ্ছে। সিমি আবারও বলল, সেদিন আমি আর আব্বু সাথে যারা আমরা 3জন মিলে ঘুরতে এসেছিলাম, ওইখানে পাহাড়ের মতো ছিল।
ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আর যারা অনেক আনন্দ করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় গেলে সেখানে অনেক মানুষের ভিড় আছে, একটা জলযন্ত্র গাড়ি পুড়তে দেখতে পাই। আমি আর যারা ভয় পেয়ে গেলাম, দূরে ঝোপের পাশে দাঁড়ালাম। আব্বু কি হয়েছে সেটা জানতে ওদিকে গেল। আমি আর যারা তখন ওইদিকে দাঁড়িয়েছিলাম, তখন শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গোঙানির শব্দ। আমরা আরো ভয় পেলাম, তাও সাহস করে ঝোপের আড়ালে দেখলাম। সেখানে দেখি একটা মেয়ে পড়ে আছে, গায়ে জামা কাপড় ছেঁড়া, রক্ত লেগে আছে, মুখে গলার কি অবস্থা। আমরা ভয় পেয়ে গেলাম, দৌড়ে আব্বুর কাছে। আব্বুকে বললাম, আব্বুকে ডেকে নিয়ে আসলাম। আব্বু ওকে দেখে চুরি করে ওকে কোলে নিয়ে আমাদের গাড়িতে ফিরে আসলো। আমরা সেই জায়গা থেকে সোজা হসপিটালে চলে যাই। চিকিৎসা শুরু হয়। টানা 2 মাস তার চিকিৎসা চলার পর সে সুস্থ হয়, তবে ভয়ে ভয়ে থাকতো। আস্তে আস্তে একটু কমফোর্টেবল ফিল করলো। অতঃপর সে আমাদের সবকিছু খুলে বলল। তখন থেকে আব্বু সামুকে নিজের মেয়ের বলেই পরিচয় দেয়। সিমি থামলো, টি টেবিলে থাকা পানি থেকে এক গ্লাস পানি নিয়ে খেলো। ওড়না দিয়ে চোখের পানি মুছলো। জিহানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়লো। জিহান মুছলো। সিমি এবার জিহানের দিকে তাকিয়ে বলল, ডিসিশন তোমার। এখন তুমি সামুকে বিয়ে করবে নাকি করবে না? ও একজন ধর্ষিতা, এটা জেনেও যদি বিয়ে করো, তবে আমার পক্ষ থেকে একটাই কথা, সামু খুব ভালো মেয়ে, তোমাকে কখনো ঠকাবে না। তবে তোমাকেও কথা দিতে হবে ভাইয়া, আমার বোনটাকে কখনো ঠকাবে না। সিদ্ধান্ত তোমার। এখন আমি যাচ্ছি বলে সিমি রুম থেকে বেরিয়ে গেল। সিমি রুম থেকে যেতে জিহান চোখ বন্ধ করে নিল। সামিয়ার অতীত শুনে বুকের ভিতর কেমন যেন কষ্ট হতে লাগলো। নিজেকে পুরুষ হিসেবে ঘৃণা হতে লাগলো। ভালো লাগছে না কিছু। সে অসময়ে ঢুকে গেল, লম্বা শাওয়ার নেবে, যদি একটু ভালো লাগে। এদিকে সিমি রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে বেডে শুয়ে কান্না করতে লাগলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। এক এক সময় সামিয়ার মুখের দিকে তাকাতেই তার বুকটা হাহাকার করে ওঠে। খুব কষ্ট হয়। জিহান ভালো ছেলে, তবে তার জানা উচিত যাকে সে নিজের অর্ধাঙ্গিনী বানাবে তার ভালো মন্দ সবকিছু জেনে তবেই ভালোবাসা উচিত। তাই তো সিমি সবকিছু বলে দিল। নিশান মাত্র বাসায় ফিরল। সময় এখন রাত 9:25। রুমে ঢুকতেই শুনতে পেল সিমির কান্নার আওয়াজ। নিশান দ্রুত রুমে ঢুকে বেডের কাছে গেল। সিমিকে উবুর হয়ে কান্না করতে দেখে ওকে উঠালো, নিজের মুখোমুখি বসালো। চোখ দুটো ফুলে আছে, নাক লাল, কান্না করতে পারছে না, ফুফাচ্ছে। নিশানের বুকের ভিতর কেমন যেন হাতুড়ি পেটা করছে। নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? সিমি কিছু বলছে না, চুপচাপ কান্না করছে। নিশান এবার একটু জোরে বলল, সমস্যা কি বল? কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সিমি এবার এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না বোঝালো তাকে কেউ কিছু বলেনি। নিশান ভ্রু কুঁচকে বলল, তাহলে কান্না করছিস কেন? সিমি তাও চুপ রইল। নিশানের এবার রাগ হচ্ছে। মেয়ে জাতটা এত তেরা কেন? একটা কথার জবাব কি সোজাভাবে দেওয়া যায় না? নিশান ধমক দিয়ে বলল, তোরা মেয়ে জাতি এমন কেন? তেরা তেরা ভাব সবসময়, সোজাভাবে বলতে পারিস না? মিশানের ধমক শুনে সিমি কান্না করতে করতে বলল, স্বামীর বাপ পাঁজরের হাড় দিয়েই তাদের অর্ধাঙ্গিনীদের তৈরি করা হয়। তাই আমাকে তেরা বলার আগে 10 বার ভাবুন আপনার হাড়ের কোয়ালিটি কত ভালো। নিশানের রাগের মাত্রা যেন বেড়ে গেছে। সে বলল, লেকচার না দিয়ে উত্তর দে, কান্না করছিস কেন? সিমি এইবার সব খুলে বলল। যেটা শুনে নিশানের আরো রাগ হচ্ছে। সে এইবার সিমিকে নিজের কোলে নিয়ে বসালো। সিমির ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে একটা গভীর চুমুক দিয়ে কানের কাছে মুখ নিয়ে হাসকিস টোনে বলে উঠল, দ্বিতীয়বার যেন তোকে আমি কাঁদতে না দেখি। তুই কান্না করবি, তবে দুটো কারণে, আমার দেওয়ার শাস্তিতেই যে আঘাত পাবি, আর দ্বিতীয় আমার থেকে পাওয়া আমার হিংস্র উন্মাদনা ভালোবাসার আঘাত, যা তোকে জখম করবে। এই 2 বিষয় ছাড়া তুই একদম কান্না করবি না। ইস্যু আজকে লাস্ট। তুই শুধু আমার জন্যই কান্না করবি, আমার দেওয়া অত্যাচার, আমার দেওয়া হিংস্রতার ভালোবাসায়। বুঝেছিস তুই আমার কথা? সিমি মাথা নাড়লো। নিশান বলল, খেয়েছিস? সিমি 2 পাশে মাথা নাড়লো। নিশান সিমিকে কোলে থেকে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। সিমি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে। নিশান নিচ থেকে প্লেটে করে সিমির জন্য খাবার নিয়ে আসে। এর মধ্যে সিমি ফ্রেশ হয়ে চলে আসে। সিমিকে সোফায় বসিয়ে প্লেট সামনে রেখে বলল, আমি যেন এসে দেখি সব খাবার শেষ হয়ে গেছে। শেষ না হলে তোর কপালে দুঃখ আছে ইস্যু। বলেই নিশান ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে সিমি নিশানকে রেখে খেতে পারছে না। কিভাবে খাবে তাকে রেখে? তাই চুপচাপ বসে রইল। 10 মিনিটের ভিতরে নিশান বেরিয়ে এলো। এসে দেখলো সিমি এখনো খায়নি। নিশান ভ্রু কুঁচকে বলল, খাসনি কেন এখনো? সিমি মাথা নিচু করে বলল, আপনি খেয়েছেন? নিশান সিমির কাছে এগিয়ে আসতে আসতে বলল, না। সিমি নিশানের দিকে তাকাতে দেখে সে শুধু একটা টাওয়াল জড়ানো। সিমি দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করলে, এই ব্যাটার এত জামা কাপড় থাকতে ফকিন্নির মতো সবসময় খালি গায়ে বেড়ায় কেন? ছিছি, লজ্জাকর পরিস্থিতি।
নিশান ধমক দিয়ে বলল, মার খাবি আমার হাতে এখন, খাসনি কেন? বলেছিলাম না সব শেষ করতে। আপনি খাননি এখনো, তাই আমিও খাইনি। সিমি মনে করলো নিশান আবারও ধমক দেবে, কিন্তু না, উল্টে নিশান বলল, তাহলে খাইয়ে দে আমাকে। সিমি এইবার প্লেটের দিকে তাই একবার নিশানের দিকে দেখালো। নিশান এবার ধমক দিয়ে বলল, কি হলো, কানে কথা যায় নাই, খাইয়ে দে। সিমি প্লেট হাতে নিয়ে লোকমা মানতে মানতে বিড়বিড় করে বলল, আমাকে কি একটু শান্ত ভাবতে দেওয়া যায় না? শুধু ধমকাবে আর ধমকাবে। এক লোকমা নিশানের মুখে দিল। সিমি কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, তার লজ্জা লাগছে। নিশান বলল, খা এবার। সিমি কোনো কথা না বলে নিজেও খেলো। খাওয়া শেষ হতেই সিমি হাত ধুয়ে প্লেট রেখে দিল। নিশান একটা শার্ট প্যান্ট পরে নিল। সিমি বলল, আপনি জামা কাপড় পরেন না? নিশান বলল, না। সিমি চোখ বিড়বিড় করে বলল, চোখ বড় বড় করে বলল, কেন, আপনার লজ্জা লাগছে না? নিশান ভ্রু কুঁচকে বলল, কিসের লজ্জা? সিমি বলল, এই যে আমি আছি। নিশান স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সামনে বুঝি আপনার লজ্জা লাগবে না? লজ্জা লাগবে কেন? তুই চাইলে সবকিছু খুলে দিতে পারি। সিমি তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুখে লাগাম দিন, দিন দিন বেড়ে যাচ্ছে, একটু লজ্জা রাখেন। নিশান বেডে গিয়ে বসে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষদের নয়। পুরুষরা যদি লজ্জা করে তবে জীবনে কখনো বাপ ডাক কেউ শুনতে পারবে না। সিমি কিছু বলল না। বেশি কথা বললে আবারও লজ্জাজনক কথা বলবে এই লোক, তার চুপই রইল। নিশান সিমিকে বেডে ডাকলো। সিমি গেল, বেডে শুয়ে পড়ল। নিশান লাইট অফ করে দিল। সিমিকে নিজের বুকের উপর মাথায় রেখে ঘুমাতে বলল। সিমি চুপচাপ বিড়াল ছানার মতো নিশানের বুকে মাথা রেখে ঘুমিয়েও পড়ল। সকাল 7:05। অবস্থানটা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে। বাড়ির 3 কর্তা এখন অফিসে যাবে, কিন্তু তাদের যেতে দিচ্ছে না। জিহান আটকে রেখেছে। যদি জিজ্ঞেস করা হয় কি জন্য, বলে একটু অপেক্ষা করতে। এই করতে করতে পুরো 10 মিনিট পার হয়ে গেছে। সেখানে হাজির হয় বাড়ির 3 গিন্নি, সাথে জিহানের বাবা মা, তিহান, যারা, সামিয়া, রাত্রি, মিহু, পিসু, তাজ। এখন শুধু সিমি আর নিশানের আশা বাকি। সবাই সোফায় বসে আছে। যারা সোফার পাশে একসাথে দাঁড়িয়ে আছে চুপ করে। তাজউদ্দিন এবার বিরক্তি কণ্ঠে বলে উঠল, সমস্যাটা কি তোমার? এভাবে কতক্ষণ বসিয়ে রাখবে? জিহান উপরের দিকে তাকালো। নিশান আসার খোঁজ নেই, তাই সে নিজেই বলল, জাস্ট আ মিনিট। এর মধ্যে সিঁড়ি বেয়ে নিশান নেমে এলো। নিশানকে আসতে দেখে সবাই তার দিকে তাকালো। নিশান এসে সোজা সিঙ্গেল সোফায় বসে পড়ল। সিমিও এসে যারাদের কাছে দাঁড়ালো। মেহেরিমা এবার বলল, যার অপেক্ষা করছিলে সে আসছে, তো এইবার কি বলার আছে বলে ফেলো। জিহান নিশানের দিকে তাকালো। নিশান কিছু বলল না। জিহান সরাসরি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, মেজো মামা, আমি আপনার মেয়ে সামিয়াকে বিয়ে করতে চাই। ভালোই ভালোই বিয়ে দিলে ভালো, বেশি তেড়ামি করলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। জিহানের এমন কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ অবাক। এদিকে সামিয়ার তো হেসকি উঠে গেছে। ও হেসকি তুলতে তুলতে সিমিকে ফিসফিস করে বলল, সিমি, জাবেদার ভাতার, জাবেদারকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করার কথা বলছে? সিমি সামিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব জায়গায় জাবেদা থাকে না সামু, ধৈর্য ধর। সিমির কথার মানে সামিয়া কিছুই বুঝলো না। এদিকে রুবেল বলল, জিহান, এটা কেমন ব্যবহার তোমার? জিহান ভ্রুকুসকে বলল, কেমন ব্যবহার? বিয়ে করবো তাই মেয়ে যাচ্ছি। তাজউদ্দিন গম্ভীর গলায় বলল, তুমি মেয়ে চাইবে আর আমরা দেবই বা কেন? জিহান স্বাভাবিকভাবে বলল, কারণ আমি ওকে বিয়ে করতে চাই, সেজন্য। তাজউদ্দিন বলে উঠল, হ্যাঁ তো, বিয়ে করতে চাও কেন? জিহান কপাল কুঁচকে বলল, আশ্চর্য কথাবার্তা, আপনারা বিয়ে করেছেন কেন? চিরকুমার থাকতে পারতেন, নিজেরা বউ নিয়ে সব করতে পারবেন, আর আমি বিয়ে করতে গেলে কেন বিয়ে করতে হবে সেটা কৈফিয়ত দিতে হবে? অসাধারণ। জিহানের কথা শুনে সিমি বিড়বিড় করলো, শালা একটাও ভালো না। দুইটার মুখের লাগাম একদম আকাশে বাতাসে উড়ে বেড়ায়। এদিকে তাজউদ্দিন সহ সবাই মুখ গম্ভীর করে নিল। মেহেরিমা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এটা কেমন কথা তোমার? যেমন প্রশ্ন করেছে সেরকম উত্তর দিয়েছি। মেহেরিমা আবার বলল, আমি সিমির সাথে তোমার বিয়ে দেব না। কালকে তো তাড়িয়ে দিয়েছিলে, তাই আজকে আমার মতো ঘুরে গেছে, বিয়ে দেব না। জিহান চোখ ছোট ছোট করে বলল, কবুল বলবো আমি, বিয়ে করব আমি, বাসর করব আমি, বাচ্চার বাপও হবো আমি, তো আপনাদের এত সমস্যা হচ্ছে কেন? দ্রুত বিয়ে দিলে দ্রুত বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাবেন। জিহানের কথায় অটোমেটিকলি সবার কাশি উঠে গেল। তাজউদ্দিন বলল, দুই ভাই বেয়াদুদ্দিনের গাঁজা খেয়েছো নাকি? কি ভাষা তোমাদের? বিদেশের মাটিতে এইসব শিখিয়েছো? কোন কোনো বিয়ে হবে না, বেরিয়ে যাও বাড়ি থেকে। জিহান বলে উঠল, বিয়ে হবে কি হবে না সেটা আমি ডিসিশন করব বড় মামা।
বিয়েটা আমি করব, আপনি না। শুধু সবাইকে বলে রাখার তাই বলে দিলাম। বলে জিহান কাউকে তোয়াক্কা না করে সামিয়ার কাছে গেল। সামিয়াকে কিছু বলার আগেই সামিয়া চিৎকার দিয়ে উঠল, এই মিস্টার, আমি আপনাকে বিয়ে করব না, আমার থেকে দূরে থাকুন। জিহান গম্ভীর গলায় বলল, পারমিশন চাইনি। বলে সামিয়াকে কোলে তুলে নিল। বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে জিহানের কাজ দেখে। মেহেরিমা বলল, জিহান, ও তোমাকে বিয়ে করবে না, তো জোর করে তুলে নিয়ে যাচ্ছ কেন? জিহান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, করবে না বলেই তুলে নিয়ে যাচ্ছি বিয়ের জন্য। বলে জিহান চলে গেল। এদিকে সবাই শুধু চেয়ে চেয়ে দেখলো, কেউ কিছু বলতে পারলো না। তার আগে লাপাত্তা। নিশান এবার উঠে দাঁড়ালো। সিমি দৌড়ে নিশানের কাছে গেল, আমিও বিয়ে দেখতে যাব, আমাকেও নিয়ে চলেন। নিশান কিছু বলল না, হাঁটা লাগালো বাড়ির সদর দরজার দিকে। সিমিও পিছন পিছন হাঁটা লাগালো নিশানের। মেহেরিমার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই যে দুই ছেলে, একটাকেও মানুষ করতে পারলো না সে। একজন রাতের আধারে বিয়ে করেছে আর একজন দিনের বেলায়। ছি! বলে সে উঠে নিজের রুমে চলে গেল। রাগ কমছে না কিছুতেই। বাড়ির তিন কর্তা সহ রুবেলও দাঁড়ালো না। এই ছেলে তাদের কথা শুনবে না, যা পরে করুক গে। যারা রাত্রি দুজনে উপরে গেল, রুমে ঢুকে বসলো। যারা দুঃখ প্রকাশ করে বলল, ওরে রাত, সবার বিয়ে হলো, শুধু আমার আর তোর না হলো না। হায় হায়, এভাবে কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না আমাকে। রাত্রি নিজের দুঃখ প্রকাশ করে বলল, হ্যাঁ রে, কেউ একটু এসে এভাবে হুমকি ধামকি দিয়ে সাথে আমাকে একটু ধমক দিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, তা না। কেউ নেই জীবনে, জীবনটাই বেদনার। যারা বলে উঠলো, হ্যাঁ রে, জীবনটা আসলেই বেদনার। ইস, কবে যে করবো বিয়েটা, সেই আশায় আমি মরে যাব দেখিস। রাত্রি এবার যারাকে জড়িয়ে ধরে বলল, হুম হুম। জিহান সামিয়াকে নিয়ে গাড়ির ব্যাক সিটে উঠে বসলো। সামিয়াকে নিজের কোলের উপর বসিয়ে দুই হাত দিয়ে ধরে রেখেছে। জিহান তার ডান হাত দিয়ে আর বাঁ হাত দিয়ে কোমর শক্ত করে ধরে রেখেছে। জিহান মোছামুছি করতে করতে বলল, এই জাবেদার। জিহান সামিয়া মোছামুছি করতে করতে বলল, এই জাবেদার ভাতার, আমাকে এইভাবে কোলে নিয়েছেন কেন, নামিয়ে দেন বলছি। জিহান আরো শক্ত করে কোমরে চাপ দিল। সামিয়া ব্যথায় কুকড়ে উঠল। জিহান বলল, মিস্টার ক্যাটকেরানি, বেশি তিরিং করলে বিয়ের পরে যেটা করার কথা ছিল সেটা এখন করে ফেলবো। সো চুপচাপ বসে থাকো। সামিয়া রাগে ফুসতে ফুসতে জিহানের মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে নিশান আর সিমিয়া উঠে বসলো। সিমিয়া এবার পিছু ঘুরে এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে হাসছে, যা সামিয়ার চোখের আড়াল হলো না। সামিয়া দাঁতে দাঁত চেপে বলল, শালি, তুই হাসছিস? তোকে যে কি করবো আমি, শুধু আটকে পড়েছি বলে এখনো হাসছিস? ছাড়া থাকলে কান্না করতি তুই। সিমি কিছু বলল না, চুপচাপ সামনে তাকিয়ে বসে আছে। সামিয়া জিহানের মুখের দিকে আবারও তাকাতে জিহান বলে উঠল, বারবার এভাবে আমাকে দেখে সিরিয়াস করো না মেয়ে, পরে সামলাতে কষ্ট হবে তোমারই। জিহানের কথা শুনে সামিয়া চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমার চোখের ইজ্জত আছে ভাই, তোর তো কোনোটাই ইজ্জত নেই, ছি। অপরদিকে জিহানের কথা শুনে সিমি ফিক করে হেসে উঠল, যা দেখে নিশান বলল, হাসছিস কেন? সিমি কোনো মতে বলল, ভাইয়ার দিকে তাকালেই নাকি সিরিয়াস হয়, তাই হাসি লাগছে। এতে হাসির কি আছে, ঠিকই তো বলেছে। সিমি ভ্রু কুঁচকে বলল, মানে? নিশান স্বাভাবিকভাবে বলল, তুই তো আমার আশেপাশে থাকলেই আমি সিরিয়াস হয়ে যাই, তাকানোরও প্রয়োজন পড়ে না। নিশানের কথা শুনে সিমি এবার লজ্জা পেল। এখানে কি বিদেশি কুত্তা কি আছে সিরিয়াস হওয়ার, জিজ্ঞেস করবে ও, নাকি না? এমন করতে করতে সিমি ধীরে ধীরে বলল, তার মানে আপনি এখনো হচ্ছেন? নিশান চোখ বন্ধ করে আবারও তাকিয়ে গাড়ি চালাতে চালাতে মনোযোগ দিতে দিতে বলল, বললে সামলাতে পারবি না, চুপ থাক। নিশানের বলা ঘুরতেই সিমি থেমে গেল। এর মাঝে গাড়ি কাজী অফিসের সামনে এসে থামলো। নিশান নামলো গাড়ি থেকে। সিমিও দ্রুত নেমে পড়লো। জিহান সামিয়াকে কোলে করে নামালো। সামিয়া বলে উঠলো, আমার পা আছে, আমি হাঁটতে পারি। জিহান যেতে যেতে বলল, দুঃখিত, আপনার পা আমি দেখতে পাইনি। সামিয়া অবাক হয়ে গেল, পা দেখতে পাইনি মানে? এইটার মানে কি বুঝালো? সামিয়ার ভাবনার মাঝে জিহান সামিয়াকে একটা চেয়ারে বসালো। একটু শান্তি অনুভব করতেই অশান্তি হাজির। চেয়ারটা একদম জিহান নিজের কাছে টেনে নিল। ধরতে গেলে সামিয়াকে নিজের কোলে বসিয়ে নিয়েছে। সিমি এই দেখে দুঃখ প্রকাশ করে বলল, এরা কত ভালো, কি সুন্দরভাবে বিয়ে করতে আসছে, আর আমাকে চোরের মতো চুরি করে বিয়ে করতে হয়েছে, তাও থাপ্পড় মেরে মেরে। নিশান আর চোখে তাকালো সিমির দিকে, কিছু বলল না। বিয়ের কাজ শুরু হলো। কাজে সবকিছু লেখার পরে সামিয়াকে বলল, মা কবুল বলো। সামিয়া বেঁকে বসলো, বলবে না। কাজী আবারও দুইবার বলল, বারংবারই সামিয়া চুপ।
নিশান এবার নিজের প্যান্টের পেছন থেকে পিস্তল বাহির করে কাজীর মাথায় রেখে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সময় 1 মিনিট, ভেবে ডিসিশন। কবুল বললে বাঁচবে, আর না বললে মরবে। টাইম স্টার্ট। এদিকে কাজী ভয়ে কাঁপছে, সামিয়াও কাঁপছে পিস্তল দেখে। সে দ্রুত বলল, কবুল কবুল কবুল। নিশান বন্দুক সরিয়ে নিজের প্যান্টের পকেটে রেখে জিহানের উদ্দেশ্যে বলল, 4 বার কবুল বলেছে তোর বউ, এবার তুই বল। জিহান নিজেও 3 বার কবুল বলল। এইভাবে ইসলামী শরীয়তে তাদের বিয়ে শেষ, আইনিভাবেও তাদের বিয়ে সম্পন্ন। জিহান আবারও সামিয়াকে কোলে তুলে নিয়ে যেতে গেলে সামিয়া দাঁতে দাঁত চেপে বলল, বউ তো হয়েই গেছি, তো এবার নামালে কি হয়? জিহান বলল, প্রথম দিন বউকে আলমারিতে রাখতে হয়, সেটাই করছি। জিহানের কথা শুনে সামিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মানে কি? কি বললো এটা? সে গাড়িতে উঠে বসলো। জিহান আর সিমিয়ে বসলো। নিশান গাড়ি ঘুরালো চৌধুরী ম্যানশনের দিকে। না না, নিজের গেস্ট হাউসের দিকে। সবাই চুপচাপ রইল, কেউ কোনো কথা বলছে না। সিমি আপাতত নিশানের ভয়ে কথা বলছে না, ভুল কিছু বললে যদি গুলি করে দেয়। আর সামিয়া ওর ইচ্ছা করছে না কিছু বলতে, তাই চুপ করে আছে। গাড়ি চলতে লাগলো নিজ গন্তব্যের দিকে। সময় দুপুর 1:04। নিশানের গেস্ট হাউসের ড্রয়িং রুমে বসে আছে সবাই। সিমি আর সামিয়া। একটু আগে নিশান আর সামিয়া নিজেদের বউদের এই বাড়িতে রেখে গায়েব হয়ে গেছে। কোথায় গেছে সেটা বলেনি। সিমি আর সামিয়া চুপচাপ বসে আছে। সিমি সামিয়ার উপরে সামিয়া সিমির উপর রেগে আছে, এইটা সিমি বেশ বুঝতে পারছে। তাই সিমি সামিয়ার আরেকটু কাছে সরে গিয়ে মিনমিন সুরে বলল, সামুরে। সামিয়া বিরক্তি কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সমস্যা? কথা বলছিস না কেন আমার সাথে? সামিয়া সিমির থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, কে তুই যে তোর সাথে কথা বলবো আমি? সিমি আবারও জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জানু, এভাবে রাগ করিস না, বিশ্বাস কর, জিহান ভাই খুব ভালো, সেজন্যই তো তোর সাথে বিয়ে দিয়েছি, রাগ করিস না প্লিজ। সামিয়া আবারও বিরক্তি কণ্ঠে বলল, আপনি কে যে আপনার উপর আমি রাগ করব? সিমি এবার ন্যাকা ন্যাকা কণ্ঠে বলে উঠল, সামু, তুই যদি এরকম করিস আমার সাথে, তাহলে আমার হার্ট অ্যাটাক হবে। সামিয়া ভুরু কুঁচকে বলল, মিসেস চৌধুরী, মানুষের ব্রেন স্ট্রোক হয়, হার্ট স্ট্রোক হয় না। সিমি হেসে বলল, আসলে আমার হার্টটা ব্রেনের মতো কাজ করে, সেজন্য আমার হার্ট অ্যাটাক না করে স্ট্রোক করে। সামিয়া উঠে দাঁড়িয়ে বলল, মিসেস চৌধুরী, আপনার ফালতু বকবকানি রাখেন, আমার পিছু নেবেন না। বলে চলে যেতে নিলে সিমিয়া উঠে দাঁড়ালো। সামিয়ার ওড়না ধরে টান দিতেই সামিয়া বলে উঠল, আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই, প্রথম রাতে তোমার কাছে ক্ষমা চাই। সিমিয়া গেয়ে উঠল, ও সুখের পরিশ দিব তোমার থেকেও না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। সিমির গান শেষ হতে হুট করে নিশান বলে উঠল, স্টুপিড, তুই কি করছিস? সামিয়া আর সিমি একই সাথে চমকে উঠল, তাকালো সদর দরজার দিকে। দেখলো নিশান আর জিহান দাঁড়িয়ে আছে, তাদের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে। সিমি দ্রুত সামিয়ার ওড়না ছেড়ে দিল, মনে মনে ভাবলো, শুনে ফেলো নাকি? জিহান নিশানকে বলল, কি ভাই, আমার বউকে তোর বউ কিভাবে প্রেমের আদর দেবে? নিশান জিহানের দিকে রাগে চোখে দেখে দাঁতে দাঁত চেপে বলল, নিজের বউকে সামলা, নয়তো। নিশান জিহানকে আর কিছু বলতে না দিয়ে সোজা সামিয়ার কাছে গেল। সামিয়াকে কিছু বলতে না দিয়ে পাজা গলা করে তুলে উপরের দিকে হাঁটা লাগালো সোজা রুমের দিকে। এদিকে সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশান সিমির কাছে আসলো, গম্ভীর কণ্ঠে বলল, কি করছিলিস? সিমি মিনমিন সুরে বলল, ইয়ে মানে গান গাইছিলাম। নিশান ভ্রু কুঁচকে বলল, কোন স্টাইলের গান এটা? খাঁটি বাংলা ভাষায় বাসর রাতের গান। নিশান একইভাবে বলল, বাসর রাতের গান এটা? সিমি নিশানের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ আপনি জানেন না। নিশান সিমির হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে বলল, আমি যেটা জানি সেইটা তোকে শোনাবো, চল। বলে নিশান সিমিকে নিয়ে সোজা নিজের রুমে গেল। রুমে ঢুকে দরজা লক করে দিল। সিমি বেডে গিয়ে বসলো। নিশান নিজের শার্ট খুলে ফেললো, ঘাড়ের এপাশ ওপাশ করে সিমি এদিকে সিমির দিকে এগিয়ে আসলো। সিমি নিশানের প্রশস্ত মুখের দিকে তাকিয়ে একটা ঢোক গিলল। নিশান এদিকে সিমির কাছে আসলো। সিমি বেডে পিছাতে পিছাতে একদম সাইডে চলে গেছে। নিশান সিমির কাছে আসতে আসতে বলল, পিছাচ্ছিস কেন এভাবে? সিমি যেমন তেমন করে বলল, আপনি এগিয়ে আসছেন কেন? নিশান বাঁকা এসে বলল, তোর সন্নিকটে আসার জন্য। সিমি চোখ বন্ধ করে অজান্তে বলে ফেলল, আমার এসব ভালো লাগে না।
নিশান সিমির কাছে এসে সিমির মুখের কাছে এসে একদম কাছাকাছি। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের উপর পড়ছে। নিশান হাসি টোনে বলল, ভালো লাগলেও আমাকে সহ্য করতে হবে, ভালো না লাগলেও আমাকে সহ্য করতে হবে জান বাচ্চা। বলে সিমির মুখে দুপাশে হাত রেখে সিমির কোমল ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে নিল। সিমি চোখ বন্ধ করে নিল, দম বন্ধ হয়ে আসছে। সিমির রেসপন্স না পেয়ে নিশান সিমির ঠোঁটে কামড় দিল। তাও সিমি কোনো রেসপন্স দিল না। নিশান 5 মিনিট পরে সিমিকে ছেড়ে দিয়ে সিমির ওড়নাটা ফেলে দিল বেডের এই পাশে। সিমি একটু সরে গিয়ে বলল, দেখেন, আমার থেকে দূরত্ব বজায় রাখেন, আমি আপনাকে ঘৃণা করি। নিশান বলে উঠল, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7 days a week, every hour, every minute, every second, you know, night after night। বলে সিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে সিমিকে নিজের কাছাকাছি নিয়ে আসলো। নিজের কোলে বসিয়ে সিমির গলায় মুখ গুজে দিল, ঘাড়ে বাইট করলো, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। ধীরে ধীরে আরো থেকে আরো গভীর থেকে গভীর হতে লাগলো। সমুদ্রের অতল গভীরে ডুব দিল। সে সমুদ্রে ডুব দিলে তারা আর ডুবে যাবে না, ভালোবাসায় ভেসে যাবে। জিহান সামিয়াকে কোলে নিয়ে রুমে ঢুকে বেডের উপর নামিয়ে দিল। সামিয়া খিটখিট খেয়ে বলে উঠল, সমস্যা কি আপনার? প্রতিবার কোলে নিয়ে নেন কেন? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? জিহান দরজা লক করে বলল, আমি চাই না আমার বউ কষ্ট করে হাঁটুক। বলে সামিয়ার দিকে আসতেই সামিয়া চিৎকার করে বলল, আপনি দরজা লক করলেন কেন? জিহান সোজাভাবে উত্তর দিল, বউয়ের সাথে রোম্যান্স করার জন্য। সামিয়া চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তবা তবা। জাবেদার ভাতার রোম্যান্স করতে পারবে না জাবেদা ছাড়া। আমি জাবেদাকে আনতে যাচ্ছি। বলেই সামিয়া উঠে যেতে নিলে জিহান সামিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে হাসকি টোনে বলে উঠল, জাবেদা তো তুমি নিজে বেবি। কেমন, বিয়ে করেছি 3 ঘন্টার বেশি হয়েছে, এখনো একটা কিস করতে পারলাম না। আই নিড ডিপলি কিস। বলে সামিয়ার ঠোঁটের দিকে তাকাতে সামিয়া নিজের ঠোঁট দুহাত দিয়ে ঢেকে বলল, এই যাবে তার ভাতার, আমার ঠোঁটকে ছুঁয়ে দেখলে তুই অপবিত্র হবি, সো দূরে থাক। নিশান নিজের এক হাত দিয়ে সামিয়া 2 হাত সরিয়ে ধরে এক হাত দিয়ে ওর কোমর চেপে ধরে ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল। সামিয়া মাথা এদিক সেদিক নাড়াতে লাগলো, আবল তাবল বকতে লাগলো। এদিকে জিহান সামিয়ার ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা স্পর্শ করতেই সামিয়ার সাথে সাথে জিহানের বুকে ঢলে পড়ল। জিহান সামিয়ার এমন অবস্থা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে তো কিছু করেইনি, সামান্য ঠোঁট ছুঁয়েছে, কিসও করেনি। তাতেই এই মেয়ে অজ্ঞান। কিস করলে কি হবে আল্লাহই জানে। আল্লাহ এখন কি হবে, সবাই বলবে ছি ছি। জিহানের নিজের উপর নিজেরই ধিক্কার জানাতে ইচ্ছে করছে। সামিয়াকে কোলে তুলে বেডে শুয়ে দিল। সামিয়ার হাত দুটো মালিশ করলো, পায়ের তলা মালিশ করলো, মুখে পানির ছিটা দিল। কিন্তু সামিয়ার জ্ঞান ফিরছে না। সে চিন্তা করছে এখন কি করবে। নিশান না হয় কিছু না, বাট সিমি জানলে কি হবে, এগুলো ভেবে জিহানের রাগ হচ্ছে। এ কি, আসলে মেয়ে কি মেয়ে নাকি অন্য কিছু? শালা সামান্য চুমু খেতে গেছে, অমনি বউ আমার অজ্ঞান, শালার কপাল। বলে সামিয়ার মাথার কাছে চুপচাপ বসে রইল। আপাতত জ্ঞান কখন ফিরবে সেটাই দেখার পালা। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মাঝে মাঝে একটু ভুল ত্রুটির জন্য দুঃখিত। একটানা ভয়েস দিতে গেলে একটু তো সমস্যা হয়। তো অনেক যদি শব্দ একটু উল্টাপাল্টা হয় বা একই শব্দ রিপিট হয়, সেটার জন্য দুঃখিত। আমি খুবই দ্রুত ভয়েস রেকর্ড করেছি, যার জন্য আর কি মাঝখানে যে অংশগুলো মিস্টেক গেছে সেগুলো আর কাট করিনি। ধন্যবাদ। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত।